আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন প্রশাসন। গত এক সপ্তাহ ধরে বরিশালের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল, শোভাযাত্রা ও সাংগঠনিক সভা হয়েছে। বরিশালে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সেই বৈঠকের প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। এই সফরে প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর মহড়া এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের সব প্রস্তুতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মীদের পক্ষ থেকে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, এ বিষয়ে আরও কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। মানে এটি প্রধানমন্ত্রীর এই বরিশাল যে সফর, এটি কিন্তু সরকারি সফর তার। এটি কিন্তু তারপরও তার মধ্য থেকেও তিনি একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন দুপুর ৩টায় শিল্পকলা মিলনায়তনে, এবং সেখানে সাংগঠনিক যে সভা, সেই সাংগঠনিক সভাটি যে একেবারে ফলপ্রসূ করতে এর আগে যে এখানে যে বরিশাল বিভাগের যে সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, তিনি বেশ কয়েকবার বৈঠক করেছেন নেতাকর্মীদের নিয়ে, যে প্রধানমন্ত্রীর ওই বৈঠকে বা সাংগঠনিক সভায় কতটুকু কথা বলা যাবে, কি কোন ধরনের কোশ্চেন করবেন এবং কোন ধরনের যে বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, ঠিক এই নিয়ে তারা কিন্তু বেশ কয়েকবার প্রস্তুতি সভা করেছে। বা তাছাড়া দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে বরিশালে, যেহেতু তিনি ৪ ফেব্রুয়ারি তিনি আসছিলেন সর্বশেষ বরিশালে, তখন তিনি নির্বাচনী জনসভায় বা বক্তব্য রাখছিলেন, এবং তারপরও কিন্তু জনতার প্রত্যাশা আছে অনেক, যে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ জনতার সাথে কথা বলেছি, যে যে দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে এবারও তারা চাইবেন, বা এবারও মিছিল মিটিং এ যে কথাগুলো তারা বলছেন, যেটি হলো বা ভাঙা থেকে একেবারে কুয়াকাটা পর্যন্ত ৪ লেনের সড়ক, এটি এই মহাসড়ক যে ৬ লেনে উন্নীত করা, এবং এই যে ভোলার গ্যাস যেটি বরিশালে এনে শিল্প কলকারখানা স্থাপন করলে এখানে কিন্তু কর্মসংস্থান হবে। তবে আপনাকে মুন্নি পরিসংখ্যান দিয়ে বলতে পারি যে 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 বরিশাল বিভাগ শিক্ষার ক্ষেত্রে উন্নতি হলো, কিন্তু এখানে কিন্তু দারিদ্র্যের হার সবচেয়ে কিন্তু বেশি, এবং এখানে শিল্প কারখানা নেই বলে, এখানে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়নি বলে মানুষ কিন্তু পিছিয়ে আছে। এবং এখানে ব্যবসায়ী নেতারা বলছেন, তারা চাচ্ছেন যে ভোলার গ্যাসটা যদি বরিশালে পাওয়া যায়, এবং ভোলা বরিশাল সেতুটি যদি হয়, যেহেতু এবারে বাজেটে আপনাকে বলতে পারি যে ভোলা বরিশাল সেতু বা এই যে আপনার ৬ লেনে উন্নীত করা মহাসড়ক, সেই ধরনের কোনো বা কথা এখানে উল্লেখ নেই। যার ফলে জনতার খুব দাবি যে তারেক রহমানের কাছ থেকে, যেহেতু তিনি এখন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এবং দলীয় নেতৃবৃন্দ, তারাও চাচ্ছেন যে তিনি আসছেন এবারে একটা যে দক্ষিণাঞ্চল যে অবহেলিত রয়েছে এবারে বাজেটে, সেই জায়গার থেকে তারা কিন্তু একটা ভালো বা কথা শুনবেন এবং আশার কথা শুনবেন বলে এবারে দলীয় নেতাকর্মীরা মনে করছেন। তো আজকের যে দলীয় বা যে সরকারি কর্মসূচিতে তিনি ঠিক সকাল ৬:৩০ তার রাজধানীর বাসভবন থেকে শুরু করে বা রওনা দিয়ে সড়ক পথে আসবেন তিনি, এবং তারপর আপনার এই যে বরিশালের গৌর নদীর বাটাজোরে একটি খাল খনন হয়েছে, সেখানে তিনি বৃক্ষরোপণ করবেন ঠিক ১০:৩০, এবং তারপর বরিশালের যে বদ্ধভূমি ৩০ গোডাউন যাকে বলা হয় বদ্ধভূমিতে, সেখানে তিনি বৃক্ষরোপণ করবেন ঠিক ১২:৩০। এরপরেই তিনি সার্কিট হাউসে যাবেন, তিনি সেখানে দুপুরের অবস্থান করবেন। তারপরে ঠিক ৩টায় বা তার যে কর্মসূচি, সেটি হলো বরিশালে আপনার এই যে আপনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে, সেখানে দলীয় কর্মীদের সাথে, নেতাদের সাথে একটি সাংগঠনিক বৈঠক করবেন, এবং সেই সাংগঠনিক বৈঠকের এর আগে বলছি যে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়ে ফেলছে, কারা থাকবেন, কারা কথা বলবেন, সে ধরনের প্রস্তুতি সভা তাদের হয়েছে। এবং এবারে যে একটি অনারম্বর, মানে এবারে নেতা কর্মীদের যে নির্দেশনা দেওয়া আছে, কোথায় কোনো ব্যানার, ফেস্টুন, তোরণ এগুলো করা যাবে না। তারা একমাত্র এই যে বরিশাল থেকে গৌর নদী এখন ৪০ কিলোমিটার পথ, সেখানে কিন্তু মানুষ থাকবে দুই পাশে, এবং দুই পাশে মানুষ তাকে স্বাগত জানাবে। সেখানের যে সংসদীয় আসনের নেতা যারা এমপি রয়েছেন তাদের। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের সব প্রস্তুতির খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে বিধান সরকার এতক্ষণ যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের অংশ হিসাবে আগলছাড়ার গৌরনদীতে একটি কর্মসূচি রয়েছে, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন দাস। স্বপন, আগলছাড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচি কি? মুন্নি, আপনাকে বলে রাখি যে দীর্ঘ ২৩ বছর পর কিন্তু বরিশালের যে গৌরনদী, বরিশালের প্রবেশদ্বার, সেই গৌরনদীতে কিন্তু তারেক রহমান আসছে। আর প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু তার এই প্রথম বরিশাল সফর। সেই ক্ষেত্রে কিন্তু তার এই সফরকে ঘিরে কিন্তু নেতাকর্মী এবং স্থানীয়দের মাঝে তারা উচ্ছ্বসিত এবং আনন্দিত।
আপনাকে যদি বলে রাখি, আপনাকে যদি দেখাই, আমার পিছনে এখানে বরিশালের গৌরনদীর বাটাজোর থেকে যে সরিকাল যে খাল রয়েছে, সেই খালের দুই পাশে কিন্তু তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং পাশাপাশি বাটাজোরের যে অশ্বিনী কুমার ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু তিনি ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সাথে কিন্তু তিনি মতবিনিময় সভা করবেন। তার আরেকটি বিষয় আপনাকে বলি, গৌরনদী থেকে বরিশালের যে 40 কিলোমিটার যে পথ রয়েছে, সেই পথে কিন্তু ইতিমধ্যেই নেতা কর্মীরা, স্থানীয় লোকজন কিন্তু মানব প্রাচীর করেছে। আপনি শুনছিলেন যে এখানে ব্যানার ফেস্টুন নিষেধ করা হয়েছে, কিন্তু মানব প্রাচীর, মানুষ রাস্তার দুই পাশে কিন্তু দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবে। এখান থেকে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্থানীয় লোকজনের ভিতর কিন্তু একটা অধীর আগ্রহ যে কখন তিনি এখানে আসবেন এবং এই যে তার সরাসরি মানুষের সাথে, ফ্যামিলি কার্ডের যারা সুবিধাভোগী তাদের সাথে যে মত বিনিময় করবেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ উচ্ছ্বসিত হয়েছে যে কখন তিনি আসবেন এবং তার সাথে কখন মানুষ তাকে একটু দেখতে পাবেন। মুন্নি। স্বপন দাস, অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকবেন। প্রধানমন্ত্রী বরিশাল সফরের অংশ হিসেবে আগলছাড়ার গৌরনদীতে যে কর্মসূচি রয়েছে এই বিষয়ে খবর নিয়ে স্বপন দাস যুক্ত ছিলেন। টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে একজন ও পানিতে ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। বান্দরবানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানি, খাদ্য সংকটের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। এখনও বিদ্যুৎবিহীন রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা। রাঙামাটি ও খাগড়াছড়ি সহ সব দুর্গত এলাকার কাজ করছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিপর্যস্ত কক্সবাজার, বৃষ্টি বাড়ছে, সঙ্গে পাহাড় ধস। শনিবার রাতে কক্সবাজার শহরের চন্দ্রিমা ঝিরিঝিরি পাড়া এলাকায় পাহাড় ধসে রুজিনা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়। গত 14 ঘন্টায় কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ার বন্যার পানিতে ভেসে যায় 2 শিশু। সকালে তাদের মরদেহ উদ্ধার হয়। পাহাড় ধসে আসার পরে ও ফাঁকঘরে ছিল, ফাঁকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে আসছে, তখন ও নিচে পড়ে গেছে। 9:45 সময় সংবাদ পাই যে কলাতলি ঝিঝিরি পাড়ায় একটা ল্যান্ডস্লাইডিং হয়েছে এবং একজন মহিলা আটকে আছে। সাথে সাথে আমাদের দুইটা ইউনিট এসে আমাদের উদ্ধার কাজ পরিচালনা করে। এদিকে বান্দরবান বিচ্ছিন্ন সড়ক পথে 7টি উপজেলার সঙ্গে জেলা সদরের সংযোগ সড়ক এবং বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। নাফাখুম ও তিন্দু এলাকায় আটকে পড়া পর্যটকদের বিজিবি ও প্রশাসনের সহায়তায় উদ্ধার করে নিরাপদে থানচি সদরে নিয়ে আসা হয়েছে। তবে বগালে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় প্রায় 300 ফুট সড়ক ধসে যাওয়ায় কেওক্রাডং এলাকায় এখনও অর্ধশতাধিক পর্যটক আটকে আছে। সেনাবাহিনী জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করছে। ঘরবাড়ি বসতবাড়ি ডুবে গেছে, আমরা বন্যার কারণে খনিকে কাজকর্ম অনেক দেখতে পাচ্ছি। রাস্তাঘাট সব চারপাশে ডুবে যাওয়ার কারণে এখন বাইক দিয়ে পারাপার পারতেছি না, রাস্তা পার করতে পারছে না গাড়ি, যার কারণে কষ্টের মধ্যে পড়ে গেছি। পাহাড় ধসে নিহত পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুজেরি। এখানে আমাদের সীমাবদ্ধতার ভিতর অনারেবল প্রাইম মিনিস্টারের যে ত্রাণগুলি আছে ইমিডিয়েটলি আমরা অল ওভার দেশে সেটা বিভাজন করা হয়েছে এবং আমার জন্য যেটা আছে সেটাও ডেপুটি কমিশনার প্লাস রেসপেক্টিভ বিভাজন করা হয়েছে। রাঙামাটির রাজস্থলী, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুলাছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা এখনো পানিবন্দী। দুর্দশা কমাতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে মহালছড়ি সেনাজোন। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে আমাদের এওয়ারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তারা এই পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। আগামীতে আমাদের আরো এরকম প্রচেষ্টা থাকবে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় পানি কমতে শুরু করেছে, তবে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। হাসান আহমেদ, ৭১।
বান্দরবান ৭টি উপজেলার সঙ্গে জেলা সদরের সংযোগ সড়ক এবং বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। এছাড়া পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহির রায়হান। জহির, বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ কি চালু হয়েছে কিনা, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন কি অবস্থায় রয়েছে জানাবেন। তেমনি আপনি যেমনটা বলেছেন, বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা এখনো সচল হয়নি। তবে আপনার কেরানীহাট এলাকায় যে বাজালিয়া এবং সত্যপীর মাজার এলাকায় যে পানির নিচে সড়ক তলি আছে, তো ওইখান থেকে কিন্তু পানি কিন্তু আস্তে আস্তে নামছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। আর বিশেষ করে হচ্ছে যারা সাঙ্কো নদীর পানিও কিন্তু কমতে শুরু করেছে। তবে বান্দরবানের সাথে এখনো সারা দেশের সড়ক যোগাযোগ সচল হয়নি এবং 7টি যে উপজেলা রয়েছে বান্দরবানের 7টি উপজেলাও কিন্তু এখনো সংযোগ বিচ্ছিন্ন বললে সংযোগ বিচ্ছিন্ন বললে চলে। আর আপনার 7টি উপজেলার মধ্যে আসলে সড়কগুলো কিন্তু এখানে পাহাড় ধসে পড়ার কারণে সড়ক ধসে যাওয়ার কারণে কিন্তু অনেক উপজেলার সড়কের উপর পানি সরে গেলে কিন্তু এই যে পাহাড় ধসে সড়ক ধসে যাওয়ার কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর এখানে যে বান্দরবানের শহরে যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, কিছু কিছু নিম্ন অঞ্চলের পানি সাঙ্গু নদীর পানি কমার সাথে সাথে কিছু কিছু নিম্ন অঞ্চলের পানি কিন্তু কমছে, অনেকটা কমছে এবং কমে যাচ্ছে। তবে যে বন্য দুর্গত এলাকায় যে লোকজনগুলো এখনো আপনার পানিবন্দী আছে, পানি আটকে আছে, তাদের কিন্তু দিন দিন কিন্তু দুর্ভোগ বাড়ছে। মুন্নি, জহির রায়হান, আপনি আছেন, খবর রাখতে থাকুন। বান্দরবানের 7টি উপজেলার সঙ্গে জেলা সদরের সংযোগ সড়ক এবং বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে জহির রায়হান যুক্ত ছিলেন। রাঙামাটির সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংচা রাখাইন। উচিংচা, কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে? বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কোনো ব্যবস্থা কি নিয়েছে কিনা? মনে এর মধ্যে হচ্ছে 50টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 3500 অধিক আশ্রয় গ্রহণ করছে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে। এখানে হচ্ছে জেলা প্রশাসন থেকে যারা পাহাড়ে পাদদেশে বাস করছে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়েছে। আর অন্যদিকে হচ্ছে নির্মাঞ্চল ভারী বর্ষণের কারণে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে বাগাইছড়ি, বরকল, লঙ্গুদু এবং জুরাইছড়ি এবং রাজস্থলী এবং হচ্ছে আপনার বিলাইছড়ি, ফারুয়া। বাগাইছড়িতে পানির একটু নামতে শুরু করলেও যে ওখানে রাস্তাঘাট ধসে গেছে অনেক। ইতিমধ্যে হচ্ছে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এতদিন কিন্তু যে বিলাইছড়ি, ফারুয়া প্রায় 15-10টি গ্রাম ওখানে পানিতে তলিয়ে গিয়েছিল। ওখানে কিন্তু যেহেতু পানি সরিয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানি। তবে ওইখানে যেহেতু বিলাইছড়ি হচ্ছে দুর্গম এলাকা, কিছু কিছু এলাকাতে এখনো ত্রাণ পৌঁছায়নি বলে এমনটি ওইখানকার স্থানীয় যারা আছেন আমাদেরকে জানিয়েছে। সবচেয়ে বড় সংকট হচ্ছে মূলত ওইখানকার যে বিলাইছড়িতে সবচেয়ে হচ্ছে ওষুধ এবং খাদ্য বিশুদ্ধ যে খাবার ট্যাবলেটগুলো আছে, বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওটা সংকটে পড়ছে বলে এমনটি জানিয়েছে। তাছাড়া হচ্ছে ওইখানকার কিছু গ্রামে কিন্তু ত্রাণ এখনো পৌঁছায়নি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওইখানকার যে বিলাইছড়ি, ফারুয়াতে দুর্গম হওয়ার কারণে ওইখানে জেলা প্রশাসন বলছে যে কিছু কিছু এলাকা কিন্তু এখনো ত্রাণ দিতে পারছে না। তবে সেনাবাহিনীর সহযোগিতায় হয়তো আজ ইতিমধ্যে ত্রাণ পৌঁছে যাবে বলে এমনটি আমাদেরকে জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া হচ্ছে রাজস্থলীতে অনেক অংশ পানি তলিয়ে আছে এখনো, এবং ওইখানে যেহেতু আবার কিছু কিছু নদী প্রবল স্রোতের কারণে কিন্তু এখনো ওখানে যেতে পারেনি আর কি। মূলত আরেকটি হচ্ছে আপনাকে জানেন কি, বান্দরবান এবং রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এখনো রয়েছে। উচিংচা রাখাইন, আপনি আছেন, খবর রাখতে থাকুন। রাঙামাটি সদর সহ উপজেলার বিভিন্ন এলাকা
পানিতে তলিয়ে গেছে। বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে উচিংচা রাখাইন যুক্ত ছিলেন। চট্টগ্রামে শনিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিচু এলাকায়। নতুন করে পানি জমেছে নগরীর কাতালগঞ্জ, সুলকবহর ও নাজিরপাড়ায়। এদিকে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দারা না সরায় বাড়ছে ধসের আশঙ্কা। শহরে পানি কিছুটা কমলেও এখনও বন্যার পানিতে ডুবে থাকায় ভোগান্তিতে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বাসিন্দারা। প্রণবেশ চক্রবর্তীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে টানা 2 দিন বৃষ্টি কমার পর শনিবার রাতে আবার বেড়েছে। আবার জলমগ্ন হয়েছে নগরীর কাতালগঞ্জ, সুলকবহর, নাজিরপাড়া সহ বিভিন্ন নিচু এলাকা। ওই বৃষ্টি কমলে পানি একটু কমে, বৃষ্টি বাড়ার সাথে আবার বাইরে যায়। ময়লাগুলো প্রতিদিনগুলো আমরা নালার উপর ফেলে দিই, তার মানে কি আমরা নাগরিকরাই সচেতন না। কেটে যাওয়ার এই অবস্থা পর্যন্ত নাই। বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরী ও আশপাশের পাহাড়গুলোতে আবারও বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। রবিবার চট্টগ্রামের বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শন করেন চট্টগ্রামের বন্যা মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। এছাড়া দুর্গত এলাকায় ঘুরে ভূমি প্রতিমন্ত্রী জানান, দুর্গত মানুষের সহায়তা এবং পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আনার কাজ চলছে। যেহেতু তারা ওখানে ঘরবন্দি আছে, গৃহবন্দী আছে, তাদের প্রাকৃতিক কারণে ওনাদেরকে খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমরা সকলে মিলে যেন এটাকে মোকাবেলা করতে পারি, আমাদের জনদুর্ভোগ যতটুকু কমানো যায়। এদিকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী উপজেলায়। এসব উপজেলার 5 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আর বেশি কষ্ট গড়বাড়ি পুকুরি গিয়ে এখন পানি উঠে গড়বাড়ি ওই মাচাতে বলতে পুকুরি গিয়ে। এখনো অনেক জায়গায় ত্রাণ মেলেনি অভিযোগ এসব উপজেলার বাসিন্দাদের। আমরা কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। আর কেউ সাইকেলত নয়, সাইকেলত কোনো কেউ নয়, কোনো নেতা নয়। রবিবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে 142.7 মিলিমিটার। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। এদিকে দক্ষিণ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া ও চন্দনাইশের বিস্তীর্ণ এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। 6 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক গ্রাম, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ত্রাণ কম, তবে সরকার বলছে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। বন্যার পানি এখনও নামেনি। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া ও চন্দনাইশের বিস্তীর্ণ জনপদ এখনও পানিতে তলিয়ে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় নতুন করে বাড়ছে দুশ্চিন্তা। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছে অনেকে। আর অবস্থা বেশি খারাপ। বাঁশখালী এলাকা 4 নম্বর ইউনিয়নের মধ্যে বেশি পরিগণনা, বেশি পানি, বেশি অবস্থা খুবই খারাপ। বিশুদ্ধ কোনো পানি নাই, জ্বরের পানি, বৃষ্টির পানি খাইতেছে। 6 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, বন্ধ পানির পাম্প, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। শুকনো খাবার, শিশু খাদ্য ও প্রয়োজনীয় ওষুধের সংকটও বাড়ছে। অনেক এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ দুর্গতদের। খাম্বা যে খুঁটিগুলা, এগুলো নষ্ট হয়ে যাওয়াতে আপনার এই বিদ্যুৎ বলতে গেলে একদম যোগাযোগ বিচ্ছিন্ন। কোনো কারণ নাই, পানি কিভাবে আসবে আমাদের থেকে, ব্যবস্থা করে দিলে ভালো হবে আর কি। সরকার ত্রাণ কার্যক্রম জোরদারের কথা বললেও দুর্গত মানুষের দাবি দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। রান্নাবান্না কিভাবে করবো বাবা? আমরা জলে বলা রান্নাবান্না করা যায় পানির উপরে, রান্নাবান্নার অবস্থাও নাই। গেটটা যদি খোলা থাকতো তাহলে আজকে আমাদের বাঁশখালীবাসীর এই অবস্থা হয়েছে না। ত্রাণ দিতে আসা বিভিন্ন সংগঠনের কর্মীরা বলছেন, নৌকা বা জলযান না থাকায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পরিবহন সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সরকারের সহযোগিতা চান তারা। এখানে ভিতরে কিছু জায়গায় মোটা এখনো ত্রাণ পৌঁছা নাই,
আমরা চেষ্টা করব কষ্ট হলেও যাতে ভিতরে পৌঁছানোর জন্য ত্রাণগুলো। থেমে থেমে বৃষ্টি আর স্থির হয়ে থাকা বন্যার পানিতে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দুর্ভোগ এখনো কমার কোনো লক্ষণ নেই। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। চট্টগ্রামে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকায়। পানি জমেছে নগরীর কাতালগঞ্জ, সুলকবহর ও নাজিরপাড়ায়। এদিকে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের না সরায় বাড়ছে ধসের সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার কি অবস্থা এখন এবং প্রশাসন থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? মুন্নি, চট্টগ্রামে গতকাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। সকাল ৬টা পর্যন্ত আমি যে খবরটি নিয়েছি, পতেঙ্গা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে ১৬২.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘন্টায়। ফলে এটি গতকালের চেয়েও অনেক বেশি বৃষ্টিপাত। তো চট্টগ্রামে বিভিন্ন নিচু এলাকায় টানা ভারী বর্ষণ থাকলে পানি উঠে যায়। তো আজকেও অনেক জায়গায় পানি আছে এখনো পর্যন্ত। ফলে এই নিচু এলাকার মানুষগুলোর এখনো পর্যন্ত ভোগান্তিতে আছে। আর চট্টগ্রামে বৃষ্টিপাত হলে পানি উঠে যাওয়া, আবার বৃষ্টি থেমে গেলে পানি নেমে যাওয়া, এটাই হচ্ছে এখানকার চরিত্র। ফলে মানুষের এই যে দীর্ঘ বৃষ্টি থাকলেই যে ভোগান্তি, সেটি আসলে কমছে না। তারপরেও এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তা করার কিছু কাজ হচ্ছে। যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকাল মোহরা সহ বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম 10-এর বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করা হয়েছে। সেখানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছিলেন। তারা এইখানে যারা বারবার জলাবদ্ধতার ভোগান্তিতে আছেন তাদের মধ্যে চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। অন্যদিকে যেহেতু বৃষ্টিপাত আছে এবং চলছে টানা, ফলে চট্টগ্রামের পাহাড়ের যে ধসের যে সংখ্যা সেটি রয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষজন আসলেও আবার তারা ফিরে যাচ্ছে। যখন বেশি বৃষ্টিপাত হয়েছিল তখন এই আশ্রয় কেন্দ্রগুলোতে কিছু মানুষকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বৃষ্টির তোপ কিছুটা কমার কারণে আবার তারা নিজেদের আবাসস্থলে ফিরে গেছে। তো এই যেহেতু পাহাড় ধসের সংখ্যা এই বৃষ্টির মধ্যে থাকছেই, ফলে মানুষকে বারবার সতর্ক করলেও তারা সরছে না। ফলে এখানে পাহাড় ধসে মৃত্যুর ঝুঁকি এই পাহাড়গুলোতে বাড়ছে। তারপরও মানুষ সরে যাওয়ার জন্য এখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আর চট্টগ্রামে এর মধ্যে আমরা যেটা দেখছি যে বিশেষ করে উপজেলাগুলোর এখনো বানবাসী মানুষের দুর্ভোগের অন্ত নেই, কারণ সেখানে ত্রাণ ঠিক মতো পৌঁছাচ্ছে না। তবে আজকে চট্টগ্রামের সাতকানিয়াতে এখানে বন্যার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অনিন্দ্য ইসলাম তিনি ত্রাণ দেওয়ার কথা রয়েছে। যেহেতু সাতকানিয়া একটি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল, ফলে সেই জায়গায় সরকারের পক্ষ থেকে এই ত্রাণ পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। তো এটি ছিল চট্টগ্রাম থেকে। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার সবশেষ অবস্থা জানাতে প্রণবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। বাগেরহাট, কলাপাড়া ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও ফসলি জমি ডুবে গেছে। দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ নিম্ন আয়ের মানুষ। এদিকে নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে জোয়ারের পানি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। উপকূলীয় জেলা বাগেরহাটে টানা ৮ দিন ধরে ভারী বৃষ্টিতে প্রায় ১,০০০ হেক্টর জমির ফসল ডুবে গেছে। গত ২৪ ঘন্টায় মংলায় ৮২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ নিম্ন আয়ের মানুষ। স্কুলের ভিতরে পানি ভর্তি, এরকম রাস্তাঘাটে সারা বাড়ি জল ভর্তি। লোকজন বেরোচ্ছে না, আমাদের ভাড়াভূত হচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। দিনের বর্ষা এবং ঘর দুয়ার সব তলায় গেছে। বৃষ্টির পানি ড্রেন আটকে গেছে, সব তলায় গেছে। আমরা এখন বড় কষ্টের মধ্যে আছি। তারপরে বৃষ্টি বাদনের বাল বর্ষা নিয়ে বড় কষ্টের মধ্যে আছি। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার সোনাতলা নদীর স্রোতে সদরপুর স্লুইস রাস্তা সহ ভেঙে পড়েছে। এতে প্রায় ৭০০ একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এলাকার লোকজন জানান, স্লুইস ভেঙে পড়ায় বাসাবাড়িতেও পানি উঠছে। এছাড়া পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে যাচ্ছে। থাকার কোনো জায়গা নাই, অবদায় হ্যাঁ জায়গা নাই। নতুন মাটি দেবে, দেবে কোনো লাইন নেই। যেখানে হোক জরুরিকারে এখানে আটকানোর মতন ব্যবস্থা এক হিসেবে করা উচিত, নাইলে এলাকার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। কৃষকদের জায়গা জমি রোয়া করা সব শেষ,
আসলে এর কষ্ট আছে। নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রবিবার সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী কলমাকান্দা স্টেশনে উপদাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। তবে বিজয়পুর ও দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি কমেছে। নূর তাজমিন নীর, ৭১। চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রবিবার জেলার আনোয়ারা উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজ খবর নেন তারা। এ সময় তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এনসিপি নেতারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা মানবিক দায়িত্ব এবং সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরাও এ সময় ত্রাণ কার্যক্রমে অংশ নেন। আপনাদের চিকিৎসার বিষয় বা অন্যান্য জরুরি প্রয়োজনে আপনারা জুবাইর মানিকের সাথে কথা বলবেন। জুবাইর মানিক এই বিষয়গুলোতে আমরা আমাদের পার্টি থেকে উনি সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। মানুষ কষ্ট পাচ্ছে বলে আমরা যদি যাদের সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি, আমরা আশা করি দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, আমরা এই মানুষগুলোকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো, তাদের কষ্ট কিছুটা দূর করতে পারবো। কয়েকদিনের ভারী বর্ষণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার 2টি ওয়ার্ডের 7টি গ্রামের মানুষের জীবন এখন অনেকটা স্থবির। পানি সরানোর জন্য সরকারি খালগুলো আবাসন কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করায় চরম ভোগান্তিতে বাস করছে 3000-এর বেশি মানুষ। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা কয়েকদিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 7টি গ্রামের প্রায় 3000 মানুষ জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন। অনেক বাড়িঘরে পানি ঢুকেছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচল। এলাকার লোকজনের অভিযোগ, আবাসন কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের 7টি সরকারি খাল ভরাট ও দখল করায় বৃষ্টির পানি নামতে পারছে না। এছাড়া একটি খালের অংশ ভরাট করে সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে। 4-5টা কোম্পানি আছে যারা বালু ভরাট করে রাখছে, এক কোম্পানি আরেক কোম্পানির দোষে, আরেক কোম্পানি আরেক কোম্পানির দোষে। এই যে কোম্পানি যে বালু ফালায় উঁচা করে দিয়ে দিছে, এই উঁচা করা তো আমার সমস্যাটা এইটা এরা বিরুদ্ধে করতে পারে না। এই সমস্যাটা তো সমাধান করে দেয়, তাহলে তো আমার কোনো সমস্যা হয় না। এই এলাকার অনেক মহিলা আছে সাবান ফিটি দিয়ে কাজ করে, এরা 3বার যায় 3বার আসে বাসাত, আইতে ভাবার মধ্যে গা হয়ে যায়। ভারতের নাগর একটু সাহায্য করলে ভালো হয় না, রাস্তাঘাটে দিতে বললে এটাই আমরা চাইতেছি, আমরা আর কিছু চাওয়া লাগে না। এ ব্যাপারে কাঞ্চন পৌর প্রশাসক জানান, একাধিক আবাসন কোম্পানির বিরুদ্ধে খাল ভরাটের অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এই কোম্পানিগুলোকে আমরা চিহ্নিত করব এবং তারা তাদের অনুমোদন আছে কিনা বা অনুমোদন থাকলেও তারা ওই অনুমোদনের বাইরে গিয়ে এটাকে এক্সটেনশন করেছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব এবং আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সরকারের নির্দেশ অনুযায়ী খালগুলো দখলমুক্ত করতে কাজ করা হচ্ছে। 2 বছরের মধ্যে দখল হওয়া খালগুলো উদ্ধার করার আশা প্রকাশ করেন তিনি। তারা খালে প্রতিনিয়ত ময়লা ফেলে বা খালে যখন ময়লাগুলো ফেলা হয় বা খালগুলো দখল করা হয়, তখন খালগুলো কিন্তু তার প্রবাহটা ঠিক মতো হয় না। এর ফলে এইসব আমরা দেখা যায় যে আমাদের উজান অংশে আমাদের খালে কিন্তু জলবদ্ধতার একটা কিন্তু সমস্যা আমরা দেখি প্রতি বছর। তো আমরা সেইগুলো নিয়ে এবার এবছর কাজ করেছি, সংস্কারমূলক কাজ করেছি এবং আগামী বছরের মধ্যে আশা করছি আমরা রূপগঞ্জ উপজেলায় আমরা প্রায় 25 কিলোমিটার খাল আমরা খনন করতে সক্ষম হব। এলাকাবাসীর দাবি, দখল হওয়া 7টি খাল দ্রুত উদ্ধার ও পুনঃখনন করে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমাধান করা হোক। আল ইমরান, ৭১। ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফের তাৎক্ষণিক পদক্ষেপে জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছেন 5 শতাধিক পরিবার। রবিবার 3 নম্বর ওয়ার্ডের হাট গোবিন্দপুরে ড্রেন কেটে পানি সরিয়ে জলাবদ্ধতা থেকে পরিবারগুলোকে মুক্ত করা হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে হাট গোবিন্দপুর ও আশেপাশের এলাকার 5 শতাধিক বাড়িঘরে পানি ঢোকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে নেতাকর্মীদের তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি। পরে বিএনপি নেতারা এলাকাবাসীর সহায়তায় কাঁচা রাস্তা কেটে পানি বের করেন। বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাইয়ের মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার বিকেলে
41 বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের সদস্যরা দুর্গতদের সহায়তা পৌঁছে দেন। কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজ, মিনি স্টেডিয়াম এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে 120 পরিবারের মাঝে বিজিবি এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, ওয়াঙ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি। এ সময় সেক্টর কমান্ডার প্রতিটি আশ্রয় কেন্দ্রে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন। চুয়াডাঙ্গার দামুরহুদায় জামায়াতের নারী কর্মীদের প্রশিক্ষণ নেওয়াকে কেন্দ্র করে পরস্পর বিরোধী অভিযোগ তুলে জামায়াত বিএনপির কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের শঙ্কা করছেন জেলাবাসী। রবিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 3 ঘণ্টা জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন। এ ঘটনায় জামায়াত ইসলামী তাদের 6 কর্মী আহতের দাবি করেছে। এদিকে নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সেজন্য শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামায়াতের অভিযোগ, গত 11 জুলাই জামায়াতের নারী কর্মীদের তালিমুল কোরআন পড়া প্রশিক্ষণে বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলি ইয়াসমিন জানান, বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নেত্রকোনার দুর্গাপুরে কাকইরগড়া ইউনিয়নে কংস নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার ভাওরতলা গ্রামে কংস নদীর পাড়ে আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা এই মানববন্ধন করে। এতে 500-এর বেশি মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত 30 বছর ধরে নদী ভাঙনে বিলীন হচ্ছে গাছপালা, শাকসবজির ক্ষেতসহ অসংখ্য ফসলি জমি। এখন ঝুঁকিতে রয়েছে কয়েকশো পরিবারের বসতভিটা। এতে আতঙ্কে দিন কাটছে তাদের। নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেন তারা। বাংলাদেশ থেকে মিয়ানমারে পণ্য পাচার করে দেশে ফেরার পথে 12,48,300 টাকা সহ 2 বাংলাদেশি চোরা কারবারিকে আটক করেছে উখিয়া 64 ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার উখিয়ার পালংখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন 64 বিজিবির অধিনায়ক, 64 বর্ডার গার্ড ব্যাটালিয়ন উখিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, রবিবার পূর্ব ফাঁড়ির বিলের গুইল্লাখালী নামক স্থান দিয়ে 2 জনকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে সীমান্তে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে নগদ 12,48,000 টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধভাবে সার ও জ্বালানি তেল পাচার করার কথা স্বীকার করে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যাত্রী সংকটে পড়েছে যশোর বিমানবন্দর। অর্ধেকের নিচে যাত্রী নেমে আসায় প্রতিদিন 18টি ফ্লাইটের বদলে এখন সপ্তাহে চলছে মাত্র 9টি ফ্লাইট। লোকসান হওয়ায় এই রুটের সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এসএম ভরাদের তথ্য ও রাব্বি আল আমিনের তোলা ছবিতে প্রতিবেদন। পদ্মা সেতুর সুবাদে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লব ঘটলেও চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের অন্যতম প্রাচীন যশোর বিমানবন্দর। আগে প্রতিদিন 18টি ফ্লাইট চললেও এখন সপ্তাহে চলছে মাত্র 9টি ফ্লাইট। লোকসান হওয়ায় আগামী 16 জুলাই থেকে এই রুটে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এমন সিদ্ধান্তে বিমানবন্দর কেন্দ্রিক গড়ে ওঠা ভাড়ায় চালিত গাড়ির চালক এবং আশপাশের ছোট বড় ব্যবসায়ীরা এখন কর্মহীন হওয়ার শঙ্কায় আছেন। এখানে আমরা প্রায় 30 থেকে 40টা রেন্টেকার ট্যাক্সি ড্রাইভার আছে। আর্থিক ক্ষতি হবে, এর সাথে অনেক রেন্টে কারও জড়িত আছে এবং অনেক আপনার ট্রাভেল এজেন্সিও জড়িত আছে। তাদের জন্য যে একটা আয়ের উৎস ছিল, এই আয়ের উৎসটাও অনেক কমে আসবে। এখানে শুধুমাত্র ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে বা শুধুমাত্র এই জায়গার দোকানদাররা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এমন নয়। আসলে এখানে পুরো জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে বিমানের ভাড়া কমিয়ে চলাচল স্বাভাবিক রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ট্রাভেল এজেন্সি, ভাড়ায় চালিত গাড়ির চালক ও ব্যবসায়ীরা। এটার মধ্য দিয়ে শত শত পরিবার নির্বাহ করে। এটা বড় ধরনের একটা ট্রাভেল জগতে আর্থিক ক্ষতি হবে এবং এই পরিবারগুলো অনেক ক্ষতির সম্মুখীন হবে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যদি ভাড়াটা 4 থেকে 4,500 টাকার মধ্যে রাখে, তাহলে আমাদের যশোরে আগের মতো
অবশ্যই 5টা থেকে 7টা ফ্লাইট চলা এবং ফুল ফ্লাইট হওয়া সম্ভব। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বলেন, বর্তমানে বিমানের পরিচালন খরচ বহন করা কঠিন হয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাসেঞ্জার অ্যাভেলেবিলিটি না থাকার কারণে বাস্তবতা নিরিখে আসলে আমরা ফ্লাইটটা এই মুহূর্তে কন্টিনিউ করতে পারছি না, সাময়িকভাবে সাসপেন্ড করেছে। যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক জানান, দক্ষিণাঞ্চলের প্রধান এই আকাশপথ সচল রাখতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। আর জেলা প্রশাসক জানান, সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অন্যান্য রুটের চাইতে আমাদের যশোর ঢাকা রুটের হচ্ছে আপনার ফ্লাইটের হচ্ছে টিকিটের মূল্য সবচেয়ে বেশি। আমি মনে করি যে ভাড়া পুনর্মূল্যায়ন করলে এই অঞ্চলের যাত্রী সেবা বৃদ্ধি করলে এখানে হচ্ছে যাত্রী সংখ্যা বাড়বে। সকল এয়ারলাইন্সের সাথে কথা বলা প্রয়োজনে, যাতে আর এখানে তাদের ফ্লাইট বাড়ানো হয় এবং যাতে নেক্সট বন্ধ যে প্ল্যান করেছে ইউএস বাংলা 16 তারিখ থেকে আপনারা বলেছেন, সেটি যাতে তারা একেবারে বন্ধ না করে দেয়, আমি সেই উদ্যোগ নেব। বর্তমানে প্রতিদিন একটি করে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মঙ্গলবার ও শুক্রবার বিমান বাংলাদেশের একটি করে ফ্লাইট পরিচালনা করছে যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ। শাকিলা সিথি, 71। যশোর বিমানবন্দর যাত্রী সংকটে ভুগছে। পদ্মা সেতু দিয়ে যাতায়াত সুবিধার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। লোকসানের কবলে এই রুটে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, কবে থেকে যশোর বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ? এই ঘোষণা কতদিন কার্যকর থাকবে বলে আপনি জানতে পেরেছেন? ধন্যবাদ মুন্নি। আপনি যেমনটি বলছিলেন যে আগামী 16 জুলাই থেকে যশোর রুটে ইউএস বাংলা তার সমস্ত ফ্লাইট তারা আপাতত 3 মাসের জন্য তারা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এরপরে যদি কখনো যাত্রী সংখ্যা বাড়ে, সেই ক্ষেত্রে আসলে এই রুটে আবার নতুন করে তারা ফ্লাইট চালু করতে পারে বলে জানিয়েছেন ইউএস বাংলা কর্তৃপক্ষ। আপনি জানেন যে যশোর রুটে কিন্তু এর আগে আমরা দেখেছি যে প্রতিদিন প্রায় 15 থেকে 16টি ফ্লাইট আসা যাওয়া করতো ঢাকা থেকে যশোর, যশোর থেকে ঢাকা, কিন্তু প্রতিনিয়তই। তো এর আগে যেমন নভ এয়ার বন্ধ হয়েছে, রিজেন্ট এয়ারলাইন্স বন্ধ হয়েছে, হ্যাঁ, তো প্রতিনিয়তই কিন্তু মূলত ফ্লাইটের সংখ্যা কমছেন যাত্রী সংকটের কারণে। এখন এখানকার যারা স্থানীয়রা আছে এবং যারা ট্রাভেল এজেন্সিরা আছে এবং যারা কয়েকজন যাত্রীর সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে যশোর থেকে ঢাকা, যশোর থেকে চট্টগ্রাম বা অন্যান্য রুটে বিমানের যে টিকিটের দাম সেটা অনেকটাই কম, কিন্তু যশোর রুটে বিমান কর্তৃপক্ষ টিকিটের দাম বেশি থাকার কারণে এখানে যাত্রীর সংখ্যাটা কমে যাচ্ছে। এবং আপনি জানেন যে এখন পদ্মা সেতুর কারণে আগে যেখানে ঢাকা যেতে 6 থেকে 7 ঘন্টা লাগতো, এখন কিন্তু 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে ঢাকা যাওয়া যাচ্ছে। সব কিছু মিলে আসলে এখানকার যে যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে বিমানের কর্তৃপক্ষ যারা আছেন, এই ইউএস বাংলা সহ বেসরকারি এয়ারলাইন্সগুলো, সেগুলো তারা ফ্লাইট পরিচালনা করতে পারছে না। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী আছে, তার সাথে যে এই যে আপনারা যারা ব্যবসা করছেন কী ধরনের সংকটে পড়তে পারেন আর কেন বন্ধ হচ্ছে? আচ্ছা, আপনারা তো জানেন যে আসলে আমাদের বাংলাদেশের মধ্যে যশোর এয়ারপোর্ট একটা ঐতিহ্যবাহী এয়ারপোর্ট। তো আপনারা জানতে পেরেছেন যে আগে কেন বন্ধ হচ্ছে ফ্লাইট? আচ্ছা, বন্ধ হওয়ার কারণ হলো যে আমাদের যশোরের ভাড়াটা মূলত বেশি। আমরা যদি দেখতে পাই যে ঢাকা থেকে অন্যান্য যে রুটগুলো আছে, ঢাকা কক্সবাজার, ঢাকা চিটাগং, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল, এইসব রুটের থেকে তুলনামূলকভাবে বর্তমানে যশোরের ভাড়াটা অনেক বেশি। বর্তমানে লোয়েস্ট প্রাইসের কথা যদি বলি, অন্যান্য রুটে ভাড়াটা পড়ে আপনার 4,000 থেকে 4,500-এর মধ্যে, কিন্তু আমাদের যশোরে ভাড়া হলো আপনার 5,750 টাকা সর্বনিম্ন ভাড়াটা। তো আমরা মনে করি যে আপনারা যদি ভাড়াটা এখানে যদি কমাতে পারেন, তাহলে অবশ্যই যশোরে নতুন করে 5টা ফ্লাইট। ধন্যবাদ। যদি ভাড়া SM ফরহাদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। পদ্মা সেতু দিয়ে যাতায়াত সুবিধার কারণে লোকসানের কবলে পড়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এই বিষয়ে খবরাখবর নিয়ে SM ফরহাদ রাজশাহী থেকে আমাদের সঙ্গে, যশোর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।
রাজশাহীর তানোরে আদিবাসী শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি ফাদার প্রদীপ গেগুরিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বিকেলে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক স্বর্ণিম আক্তার রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অভিযুক্তকে খালাস দেন বিচারক। রায়ে আসামি পক্ষ সন্তোষ প্রকাশ করলেও রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান বাদীপক্ষ। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রবিবার ঠিক বিকেল 4টায় তানোরের আদিবাসী শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে হেয় করতেই ফাদার প্রদীপ গ্যাগুরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনালের সদ্বিবেচনায়, সাক্ষ্য বিশ্লেষণে এবং সমস্ত তথ্যপত্র এবং ডকুমেন্টারি এভিডেন্স সমস্ত কিছু বিশ্লেষণ করে এই মামলায় বিজ্ঞ আদালত সঠিক সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। বিভিন্ন ডকুমেন্টারি এভিডেন্সগুলো যেগুলো মামলা প্রমাণের জন্য দাখিল করা দরকার তারা সাবমিট করতে পারে নাই, কাজেই আমরা ন্যায় বিচার পেয়েছি। এদিকে রায়ে হতাশা জানান বাদীপক্ষ। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা বললেন বাদী ও তার পক্ষের আইনজীবী। আশা করেছিলাম যে আমরা একটা সুষ্ঠু বিচার পাবো, আমার ছোট বোনের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার পাবো, কিন্তু আজকে সেইটা আমরা পাইনি। আমরা খুব মর্মাহত হয়েছি, আমরা খুবই হতাশ হয়েছি এবং ক্ষুব্ধ হয়েছি। এই যে জাজমেন্টটা হয়েছে, এই জাজমেন্টের বিরুদ্ধে আমরা আপিলে নিশ্চয়ই যাব। 2020 সালের 26শে সেপ্টেম্বর রাজশাহী তানোর উপজেলার সাধু জন মেরি ভিয়ান্নি গির্জার পাশ থেকে নিখোঁজ হন 7ম শ্রেণীর ওই শিক্ষার্থী। 3 দিন পর ওই শিশুকে গির্জার ফাদার প্রদীপ গ্যাগুরির ঘর থেকে উদ্ধার করে 71 রাজশাহী। জামালপুরের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শিপন কাজী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও 2 নারীকে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক নেজামুদ্দিন এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আরিফুল ইসলাম, আর অন্য 2 আসামি হল আরফিন আক্তার তিশা ও লাভলি বেগম। 2022 সালে সদর উপজেলার শাহবাজপুরে শিপন কাজীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেন। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেয়। আজকে এই মামলার যথেষ্ট পরিমাণ সাক্ষী প্রমাণাদির পরে আজকে বিজ্ঞ আদালত আসামি আরিফুল ইসলামকে দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির আদেশ দিয়েছেন। শিকারীদের ফাঁদে আহত হওয়া সেই বাঘিনীকে দীর্ঘ 6 মাস চিকিৎসা শেষে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার সুন্দরবনের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রের বনাঞ্চলে ওই বাঘিনীকে ছেড়ে দেওয়া হয়। বনের প্রায় 8 কিলোমিটার জুড়ে এর গতিবিধি পর্যবেক্ষণে বসানো হচ্ছে 20টি ক্যামেরা। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি বছরের 3রা জানুয়ারি সুন্দরবন চাঁদপাই রেঞ্জের সরকের খালের অদূরে হরিণ শিকারীদের ফাঁদে আটকে পড়ে একটি বাঘিনী। এই সময় তার সামনের বাম পায়ে ক্ষত হয়। পরে ঢাকা থেকে বন বিভাগের বিশেষজ্ঞ দল এসে একে অচেতন করে খুলনায় নিয়ে যায়। সেখানে বন বিভাগের দেয়া চিকিৎসায় 6 মাস পর সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি। রবিবার সুন্দরবনে তাকে ছেড়ে দেওয়া হয়। সাকসেসফুলি পারফর্ম করছে, পারফর্মের ভিত্তিতে আমরা এটাকে সুন্দরবনে ছাড়ার উপযোগী হিসাবে ধরে নিয়েছি এবং ওর মধ্যে যে ফেরোসাস মানে হিংস্রতা এটা পরিপূর্ণই আছে। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, এই প্রথম আহত কোনো বাঘ চিকিৎসা দিয়ে সুস্থ করে পুনরায় বনে ছেড়ে দেওয়া হলো। অবমুক্ত করার পর সে তার গতিবিধি বা আচরণ বিধি আমরা পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যে আমরা 20টি ক্যামেরা সুন্দরবনে তার যে স্থানে বিচরণ করে সেখানে স্থাপন করেছি। আর প্রতি 10 দিন অন্তর বা 15 দিন অন্তর আমরা সেই ক্যামেরা থেকে এসডি কার্ড সংগ্রহ করে তার গতিবিধি পর্যবেক্ষণ করব। এরই মধ্যে বন বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী। ট্রিটমেন্টের পরে তাকে পরীক্ষা করা হয়েছে যে প্রাকৃতিকভাবে শিকার করতে পারবে কিনা, তার শারীরিক সক্ষমতা আছে কিনা, সে ঠিকমতো বিচরণ করতে পারবে কিনা। আমাদের ডাক্তাররা, আমাদের বন বিভাগের যারা কর্মকর্তা আছেন সবাই পরীক্ষা নিরীক্ষা করে যখন ওকে করেছেন তখন আমরা একটা ছাড়ার উদ্যোগ নিয়েছি। আর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা বাঘকে তার সুচিকিৎসা দিয়ে প্রাকৃতিক পরিবেশে তাকে অবমুক্ত করা হয়েছে। তো আমি মনে করি এটা আমাদের একটা বড় অর্জন।
বন বিভাগের কর্মকর্তারা আরও জানান, বাঘিনীর গতিবিধি ভিডিও এবং ছবি ধারণ করার জন্য বনের ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ইনফ্রারেড ক্যামেরা বসানো হয়েছে। শান্তা ইসলাম, ৭১। ঢাকার ধামরাই ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। রথকে নতুন করে সাজাতে দেয়া হচ্ছে রং তুলির আঁচড়। রথযাত্রা সফল করতে সকল প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড়। ৪০০ বছরের পুরনো ঐতিহ্য। বছর ঘুরে আবারও দ্বারপ্রান্তে রথযাত্রা উৎসব, তাই ব্যস্ত আয়োজকরা। আগামী ১৬ জুলাই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব, আর তাই রথটিকে সাজাতে নতুন করে দেয়া হচ্ছে রং তুলির আঁচড়। বৃষ্টি উপেক্ষা করেই কাজ করছেন কারিগররা। তারা জানান, উৎসবের ২ দিন আগেই কাজ শেষ করতে হবে। আনন্দ ফুর্তি লাগতেছে, ১০-১১ বছর কাজ করতেছে। বৃষ্টির সমস্যা হয়, কত হয় জায়গা, কাগজ টানিয়ে ইটি টানিয়ে অনেক কষ্টভাবে কাজ করি। আমাদের ঠাকুর দাদারা ওই কাজ করছে, রং তুলির কাজ, আমরা ওই কাজ করি। আশা করি এই কাজ আমরা যতদিন আছি করে যাব আর কি। রথযাত্রা উদযাপনে সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়েছেন আয়োজকরা, আর সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সাথে সভা করেছেন তারা। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে অন্যান্যবারের মতো আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের এই উৎসব পালন করব। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, উৎসবে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। আর পুলিশ সুপার জানান, জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এটা নিরাপত্তার স্বার্থে আমাদের প্রায় ৩০০+ পুলিশ মোতায়েন থাকবেন এটা পোশাকে। এছাড়াও সিভিলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাহিনী, ডিবি, এসবি সহ সবাই এখানে উপস্থিত থাকবেন। জনগণের যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, এবং বিশেষ করে জ্যাম জট যে একটা হয় ওখানে, সেই বিষয়টাও আমরা ট্রাফিক পুলিশকে বলেছি যেন নির্বিঘ্নে জনগণ এখানে আসতে পারে এবং কেউ যেন ইনসিকিউর ফিল না করে। ১৬ জুলাই থেকে শুরু হওয়া রথযাত্রা উৎসব আগামী ২৪ জুলাই উল্টো টানের মধ্য দিয়ে শেষ হবে। তবে উৎসব উপলক্ষে মেলা চলবে ১ মাস। মনিরা কাজরি, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।